গাজীপুরে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত বেশ কয়েকজন। ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক। তীব্র তাপপ্রবাহের কারণে আগামীকাল বন্ধ থাকবে দেশের ২৫ জেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৪ মে। প্রথম ফ্লাইটে মদিনা যাবেন ৪১৯ জন হজযাত্রী। ভোলার দৌলতখানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল দুধ ও ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে আইসক্রিম। এসব মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। গাজীপুরের জয়দেবপুরে দুটি ট্রেনের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রায় ৪ ঘন্টা বন্ধ থাকার পর শুরু ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল চলাচল। প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায়, স্টেশনে থেমে থাকা তেলবাহী ট্রেনকে ধাক্কা দেয় টাঙ্গাইল কমিউটার ট্রেন। এতে লাইনচ্যুত হয় দুটি ট্রেনের ইঞ্জিন সহ ৯টি বগি। ভুল সিগন্যালের কারণে একই লাইনে ঢুকে পড়ে কমিউটার ট্রেনটি। এই ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে জয়দেবপুর স্টেশন মাস্টার সহ ৩ জনকে। প্রতিনিধি চঞ্চল খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে আগে থেকেই দাঁড়িয়েছিল তেলবাহী ট্রেন। সেটিকে পিছন থেকে ধাক্কা দেয় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন। তবে একই লাইনে দুইটি ট্রেন আসলো কিভাবে? বলা হচ্ছে, সিগন্যাল ম্যানের গাফিলতির কারণে একই লাইনে এসে পড়েছে কমিউটার ট্রেনটি। ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় কমিউটার ট্রেনের বেশ কয়েকটি বগি। লাইনচ্যুত হয় 2 ট্রেনের বগি। এ ঘটনায় আহত হয়েছে ট্রেনের চালক সহ বেশ কয়েকজন। চিটাগাং থেকে ঢাকামুখী যে তেলবাহী ট্রেনটি এটা আর যে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি দুইটি সংঘর্ষ হয়েছে। শুক্রবার টাঙ্গাইল কমিউটার বন্ধ থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ ও ফায়ার সার্ভিস। যাত্রীবাহী ট্রেনের যে ড্রাইভার, এই 2 ড্রাইভার সহ সর্বমোট 4 জন আহত আছে, তবে কেউ মারা যায়নি। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছিল এবং তারা আশঙ্কা মুক্ত আছে বলে জানতে পেরেছি। সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের যতটুকু ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে চলে আসি। এসে দেখি যে 2টি ট্রেন, একটি হচ্ছে টাঙ্গাইল কমিউটার, একটি হচ্ছে তেলবাহী ট্রেন, মুখোমুখি সংঘর্ষ। টাঙ্গাইল কমিউটার সূত্র বন্ধ থাকে, যাত্রী ছিল না। দুর্ঘটনার কারণ জানতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এটি টেকনিক্যাল ফল্ট নাকি কোনো গাফিলতি যারা দায়িত্বে ছিলেন, এটা আমরা তদন্ত করার জন্য 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে 2 দিনের মধ্যে তারা প্রতিবেদন দিবেন। 2 ট্রেনের সংঘর্ষের ঘটনায় জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার ও 2 পয়েন্টম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, জয়দেবপুর থেকে ট্রেন দুর্ঘটনার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে জানেন যে আজকে সকাল 10:45 সময় জয়দেবপুর রেল স্টেশনের পরে যে কাজীপাড়া, সেখানে কিন্তু ট্রেন দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় কিন্তু 2টি ট্রেন যে সংঘর্ষ ঘটে, তারপর থেকে কিন্তু এখানকার যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু চলমান রয়েছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, বিকাল 3টার পর থেকে কিন্তু এই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে ঢাকাগামী যে মালবাহী ট্রেন রয়েছে সেটি সরানোর চেষ্টা করা হচ্ছে এবং আরেকটি যে জয়দেবপুরগামী যে ট্রেন সেটাও কিন্তু সরানোর চেষ্টা করেছে। আমরা কথা বলেছিলাম কর্তৃপক্ষের সাথে, বিশেষ করে রেলওয়ে কর্তৃপক্ষ, তারা কিন্তু 5 সদস্য কমিটি, একটি তদন্ত কমিটি গঠন করেছে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে 3 সদস্য কমিটি তদন্ত কমিটি গঠন করেছে। তারা 2 কার্য দিবসের মধ্যে ফলাফল দেওয়ার জন্য বলা হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এই সকালে দুর্ঘটনার পরে কিন্তু বিশেষ করে ট্রেনের মধ্যে কিন্তু যাত্রী শূন্য থাকায় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা হয়নি। বিশেষ করে 7 জন কিন্তু আহত হয়েছে, ড্রাইভার সহ, এবং সাথে আরও 3-4 জন ছিল। আমি যদি আপনাকে সার্বিক পরিস্থিতি একটু দেখাই, যে এই উদ্ধার তৎপরতা কার্যক্রম চলছে এবং কর্তৃপক্ষ বলছে যে সন্ধ্যা নাগাদ কিন্তু তারা এই উদ্ধার তৎপরতার কার্যক্রম কিন্তু অব্যাহত রাখবে, তার মধ্যে কিন্তু ট্রেন চলাচল কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে। গাজীপুরের যে জয়দেবপুরের যে রেল স্টেশনের যে দুর্ঘটনা, সেখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আগামীকাল শনিবার দেশের 25 জেলায়
মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশে চলমান তাপদাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলার, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর এবং রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুরের সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল শনিবার বন্ধ থাকবে। তবে এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী শনিবার থেকে যথারীতি সারা দেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে ক্লাস চলবে। বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন সব সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সব রকমের চেষ্টা করছে নির্বাচন কমিশন। সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ও ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমরা কোনো ধরনের অনিয়ম সংগঠন হলে আমরা সেটা মেনে নিব না, সেটা ভোটের আগেও না, ভোটের পরেও না। এটা খালি মনে রাখবেন, ইলেকশন কমিশন কিন্তু ভোটের পরে, ভোটের ধরেন আমাদের নজরে আসছে গেজেটের আগ পর্যন্ত যে ব্যত্যয়গুলো আসবে, আমরা কিন্তু গেজেট বন্ধ করে দিয়ে আমরা ভোট কিন্তু বন্ধ করে দিব। সেই ভোটের রেজাল্ট আমরা আর দেবো না। গাজীপুরের কালিয়াকৈরে দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে উপজেলা নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আকমা মোজাম্মেল হকের ভাতিজা, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির। সকালে উপজেলা শফিপুরে তার নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, যেহেতু দলীয় কোনো সিদ্ধান্ত পায়নি, সেজন্য দলকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও প্রার্থিতা প্রত্যাহারের তারিখ গত 30 এপ্রিল চলে গেছে। তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 10 জন ও কমলগঞ্জে 11 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শ্রীমঙ্গলে 10 জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে কমলগঞ্জে 11 জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 29 মে। সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে মুরগির ডিম ছাড়া বেড়েছে সব ধরনের মাছ, মুরগি, সবজি সহ আদা, রসুন ও পেঁয়াজের দাম। নগরীর নানা বাজারে ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। গেল সপ্তাহে 620 টাকায় বিক্রি হওয়া দেশি মুরগি এখন বিক্রি হচ্ছে 640 টাকায়। 210 টাকায় ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 220 টাকায়। সোনালী মুরগি কেজিতে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 380 টাকায়। বিক্রেতারা বলছেন, অতিরিক্ত গরমের কারণে খামারে মুরগি মারা যাওয়ায় সরবরাহ কম, তাই দাম বাড়তি। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়। অন্যদিকে গ্রীষ্মকালীন সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 120 টাকায়। পেঁপে 60 টাকা, শসা 60 টাকা, ঝিঙ্গা 80, বরবটি 80 টাকা, কাঁকরোল 120 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মিঠা ও সামুদ্রিক পানির মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 100 টাকা। চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী 14 মে। এদিন ভোররাত 3টা 50 শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে। প্রথম ফ্লাইটে মদিনা যাবেন 419 জন হজযাত্রী। জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় এবছর হজ যাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে 22টি ফ্লাইট। এর মধ্যে 20টি সরাসরি চট্টগ্রাম থেকে জেদ্দায় যাবে, 2টি ফ্লাইট যাবে মদিনায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক সাদাত হোসেন জানান, 14 মে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ যাত্রীদের নিয়ে বাংলাদেশ বিমানের বোয়িং 717 যোগে প্রথম ফ্লাইট যাত্রা শুরু করবে। প্রথম ফ্লাইটে 419 জন হজ যাত্রী মদিনা যাবেন। ভোলার দৌলতখানে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল দুধ ও ক্ষতিকর রাসায়নিক মিশে তৈরি হচ্ছে আইসক্রিম। এসব আইসক্রিম খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। নিম্নমানের এসব আইসক্রিম কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। প্রতিনিধি তানভীর আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস।
অস্বাস্থ্যকর নোংরা ও স্বেচ্ছাতে পরিবেশে কেমিক্যাল মিশিয়ে প্রতিনিয়তই তৈরি করা হচ্ছে আইসক্রিম। আকর্ষণীয় করতে মেশানো হচ্ছে কাপড়ের নিম্নমানের রং। চিনির পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকারক ঘন চিনি, আম ও লিচুর স্বাদের জন্য কেমিক্যাল এবং গরু দুধের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে ভেজাল গুঁড়া দুধ। বিএসটির অনুমোদন না নিয়েই ভোলার দৌলতখানে গড়ে ওঠা আইসক্রিম তৈরির কারখানায় অস্বাস্থ্যকর উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে আইসক্রিম। বাহারি মোড়কে সরবরাহ করা হচ্ছে শহর থেকে গ্রামের বিভিন্ন দোকানে। এ সকল অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযানের দাবি এলাকাবাসীর। নিজের লাভের জন্য যে আইসক্রিম বাজারে বিক্রি করছে তা যে ফুড কালার যে সমস্ত রঙগুলি দিয়েছে সেগুলো সম্পূর্ণ মানুষের জন্য ক্যান্সারের ঝুঁকিপূর্ণ। কিছু কিছু আইসক্রিম স্বনামে বেনামে বা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়। অস্বাস্থ্যকর পরিবেশে পণ্যদ্রব্য উৎপন্ন করছে এবং বাজারজাত করছে। যে কেমিক্যালটা ইউজ করে এই কেমিক্যাল যদি স্বাস্থ্যসম্মত না হয় তাহলে তো অবশ্যই এটা বাচ্চাদের জন্য ক্ষতিকর। চিকিৎসকরা বলছে ক্ষতিকারক এসব উপকরণে ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। যে ধরনের ফুড গ্রেডেড কালার আছে এগুলোতে আমাদের কোমলমতি শিশুদের এবং জনস্বাস্থ্যের সকলের ক্যান্সার হওয়ার অনেক বড় সম্ভাবনা থেকে যেতে পারে। এই বিষয়গুলোতে কর্তৃপক্ষের সুনির্দিষ্ট এবং সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা অতি সত্ত্বর জরুরি। অনুমোদনহীন আইসক্রিম তৈরি ও প্যাকেটের ওপর মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণার অপরাধে আইসক্রিম কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা। পাশাপাশি আমরা এখানে বেশ কিছু উৎপাদিত আইসক্রিম পেয়েছি, সেটি আমরা সকলের সামনে আমরা এখানে ধ্বংস করেছি। তো এবং ওনাকে আরও নির্দেশ দিয়েছি যেই পণ্যগুলো ইতিমধ্যে উনি বাজারজাত করেছে সেগুলো উনি ফিরিয়ে নিয়ে আসবে। শিশুসহ সবার স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর হওয়ার দাবি সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে 40 কিলোমিটার সড়কে ডিভাইডারের মধ্যস্থানে গাছগুলোতে ফুলের নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ পথচারীরা। সড়কে নান্দনিক ফুলের মেলায় বর্ণিল হয়েছে, যা মন কাটছে পথচারীদের। বিভিন্ন প্রজাতির কয়েক হাজার বাহারি রঙিন ফুলের সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন এই সড়কে চলাচলরত যাত্রীরা। গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে শুরু হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া, ভবানীপুর, মেম্বারবাড়ি, বাঘের বাজার, মাস্টারবাড়ি, জৈনা বাজার সহ জেলার বেশ শেষ সীমানা পর্যন্ত সড়কে লাল, হলুদ, বেগুনি, সাদাসহ নানা বর্ণের ফুল দীপ্তি ছড়াচ্ছে। মহাসড়কের সৌন্দর্য নয় শুধু, অক্সিজেনও সরবরাহ করছে গাছগুলো। সড়ক দ্বীপে ফুটে আছে কৃষ্ণচূড়া, নীলকাঞ্চন, কামিনী, টগর, রাধাচূড়া, অগ্নিশ্বর, পলাশ, সাতিম, কনকচাপা, কদম, জারুল, রক্তকরবী, সোনাঝরা রূপে সোনালু ফুল। প্রায় 15 থেকে 20 প্রজাতির হাজার হাজার উদ্ভিদ সড়ক বিভাজকে রোপণ করা হয়েছে। গন্ধ আমরা পাই আর এটা আমরা দেখে খুব আনন্দিত হই। তাদের মধ্যে সৌন্দর্যজনক গাছ হলো ফুল গাছ। ফুল ধরার পর যত সৌন্দর্য হয়েছে এটা দেখলে সকলের প্রাণ ভরে যায়, আমারও ভরে যায়। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ক্রমেই নিচে নেমে যাচ্ছে পানির স্তর। সাধারণ নলকূপে উঠছে না পানি, এমনকি ক্ষুদ্র সেচ দিতে পানির পাম্প নামাতে হচ্ছে মাটির নিচে। নলকূপে পানিও না ওঠায় সুপেয় পানির জন্য এলাকার মানুষকে নির্ভর করতে হচ্ছে মাঠের গভীর নলকূপের উপর। প্রতিনিধি সনাতন দাসের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। তাড়াশ উপজেলার তালব ইউনিয়ন থেকে শুরু উত্তরের বরেন্দ্রভূমি। 3 ফসলের মাঠে এখন চলছে আগাম জাতের বোরো ধান কাটার উৎসব। অঞ্চলে তীব্র তাপপ্রবাহের মধ্যে পানির স্তর নিচে নেমে যাওয়ায় সাধারণ নলকূপে পানি উঠছে না, ফলে সুপেয় পানির অভাবে মানবেতর জীবন কাটাচ্ছে এলাকার লোকজন। উঠে না, এ সময় বাদ রাত্রে অল্প সামান্য করে উঠেও না, খুব কষ্ট করে পানিটা নেয় না, কাজকর্ম করা লাগতেছে। টিউবওয়েলে পানি না থাকার কারণে এই নোংরা পানিতে আমরা গোসল করি, তা পানি খাবার পানির জন্য আমরা ওই ইয়াত্তিন দিয়ে আসি। ভুক্তভোগীরা জানান, নলকূপে পানি না ওঠায় শুধুমাত্র খাবার পানির সংকটই দেখা দেয়নি, ঘর গৃহস্থালী কাজেরও বিঘ্ন ঘটছে। নাবি জাতের বোরো ধানের সেচ দিতে শ্যালো বা মোটর পাম্প গর্ত করে মাটির নিচে নামিয়েও কাঙ্ক্ষিত পানি মিলছে না। সঙ্গে যোগ হয়েছে লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যাও। পরিপূর্ণভাবে পানি পাচ্ছি না, আমাদের গোসলের অসুবিধা হচ্ছে, পানি খাওয়ায় অসুবিধা হচ্ছে। যদি আপনারা যদি দেখতেন তাহলে আমরা এই নোংরা পানিতে গোসল করছি। প্রতিটা বাড়ি টিউবওয়েলের খুব সমস্যা, যার কারণে পানি আমরা খুব অভাব পানির। গরু বাছুর নিয়ে মানুষের খাওয়া টাওয়া নিয়ে খুব কষ্টের ভিতরে আছি। পানির সংকট দেখা দিচ্ছে, আমরা বাড়ির এত দূরে থেকে পানি নিয়ে যাচ্ছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে। সাধারণ নলকূপের পানি না আসায় লোকজনকে নিত্য প্রয়োজনীয় কাজে
পুকুরের পানি ব্যবহার করতে হচ্ছে। পুকুরের পানিতে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করায় খোসপাচড়া সহ বিভিন্ন রোগবালাই দেখা দিচ্ছে মানুষের। পানির স্তর নিচে নেমে যাওয়ায় 47 ফুট গভীর থেকে পানি তোলার পরামর্শ দিয়েছে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যখন বৃষ্টি হবে তখন পানির লেয়ারটা উপরের দিকে উঠে আসবে এবং তখন টিউবওয়েলের পানিটা আপনি পাবেন। এই সমস্যা সমাধানের জন্য আমরা এই বছর সাবমার্সিবল করছি। তবে বৃষ্টি হলে পানির স্তরের উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি। ইলিয়াস কমল, মাই টিভি। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভের পর কারাগার ফটক থেকে বেরিয়ে যান তাদের স্বজনদের সাথে। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, মাওলানা মামুনুল হক এ কারাগারে বন্দী হিসেবে ছিলেন। বৃহস্পতিবার জামিনের কাগজ কারাগারে পৌঁছে অনেকগুলো মামলা থাকায় তা যাচাই বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষে সকালে তাকে মুক্তি দেওয়া হয়। তার বিরুদ্ধে প্রায় 30টি মামলা রয়েছে। সর্বশেষ মামলায় গত রোববার চট্টগ্রামের সিএমএম আদালতে তার জামিন হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে জাল নোট তৈরি সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকা সহ 3 জনকে গ্রেপ্তার করেছে র্যাব ৯-এর সদস্যরা। র্যাব ৯-এর ব্রাহ্মণবাড়িয়া কোম্পানির একটি দল বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশি 4,88,500 টাকা মূল্যমানের জাল টাকা ও জাল নোট তৈরির সরঞ্জামাদি সহ জাল নোট প্রস্তুতকারী ও বাজারজাতকারী চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করা হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পল্লী বিদ্যুৎ এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 হেলপার নিহত হয়েছে। নাওজোর হাইওয়ে পুলিশের ওসি সাদাত হোসেন জানান, উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে টাঙ্গাইলগামী একটি মুরগি বহনকারী পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দিলে মুরগিবাহী 2 জন শামীম ও আবুল কাশেম হেলপার গুরুতর আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 2টি গাড়ি জব্দ করা হয়েছে। সিরাজগঞ্জের কামারখন্দে একটি চালকলে ধান সিদ্ধ করার সময় বয়লার বিস্ফোরণে 1 শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 শ্রমিক। ভোরে জামতল পশ্চিমপাড়ার মেসার্স আজাহার চালকলে এই ঘটনা ঘটে। নিহত ফজল আলী উপজেলার জামতল পশ্চিমপাড়ার রুবিয়াল হোসেনের ছেলে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুমনুল হক জানান, বয়লার বিস্ফোরণে আহত 3 জন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছিল। 2 জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দখল, দূষণ ও জলাবদ্ধতা আর জরাজীর্ণ ভবনে বরিশালের ঐতিহ্যবাহী নতুন বাজার হারাতে বসেছে তার ঐতিহ্য। নগর পিতার হস্তক্ষেপে বাজার উদ্ধার করে প্রকৃত ব্যবসায়ীদের হাতে তুলে দিয়ে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি ব্যবসায়ী সহ সচেতন মহলের। ঐতিহাসিক এই বাজার ঘুরে আসাদ চৌধুরী ক্যামেরায় পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। ইতিহাস আর ঐতিহ্যে ভরা দক্ষিণের জনপদ বরিশাল আগে বাণিজ্যিকভাবে সমৃদ্ধ না থাকলেও বর্তমানে বদলে গেছে এখানকার চিত্র। মহানগরীর 5 লাখ মানুষের নিত্যপণ্যের চাহিদা মেটাতে সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে মোট 17টি হাট বাজার ইজারা দেয়। এর মধ্যে 100 বছরের পুরনো এই নতুন বাজার। লোক গাড়ি রাখতে পারে এবং কেনাকাটা করতে পারে। ভাঙে পড়ে, বর্ষা হলে পানি পড়ে, ময়লা আবর্জনা ভরা, এটা আমরা সমস্যা, এটা আমরা ভালো চাই। এক পাশে সবজি, অপরদিকে মাছ মাংসের আলাদা স্টল বরাদ্দ থাকলেও ব্যবসায়ীরা বঞ্চিত সেই সুবিধা থেকে। দোকান বরাদ্দে সিন্ডিকেট, ধসে পড়েছে নতুন ভবন, জলাবদ্ধতা, নোংরা পরিবেশ আর গন্ধ থাকে বাজার ঘিরে। সিটি কর্পোরেশন বলা হয়েছে, দুর্গন্ধ, একটা বিশ্রী একটা পরিবেশ, এইভাবে তো বাজার করা যায় না আসলে। গাড়ি পার্কিং না থাকায় বাজার তীব্র যানজটে নাকাল নগরবাসী মুখ ফিরিয়ে নিচ্ছে এ বাজার থেকে। কিছু অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে বাজার ধ্বংস হয়ে গেছে। না আপনার পয়েন্ট স্টেশনে ভালো ব্যবস্থা আছে, না ড্রেনেজ ব্যবস্থা আছে, না আপনার গাড়ি পার্কিং। আমাদের বাজারের মূল সমস্যা গাড়ি পার্কিং। বাজার রক্ষায় সকল সিন্ডিকেট ভাঙার কথা জানান প্যানেল মেয়র। যারা অরিজিনাল ব্যবসা করে, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের প্রোভাইড করব আমরা।
কোনো মধ্যস্বত্বভোগী বা কোনো ভিটি কেউ নিলে ভাড়া দিতে পারবে না এবং কোনো সিন্ডিকেট থাকবে না ওখানে। দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে নতুন বাজারকে আসলেই নতুন রূপ দেয়া হবে বলে জানালেন সিটি মেয়র। বর্তমানে উপযোগী করা এবং সংস্কার করা এবং মার্কেটগুলো পরিচ্ছন্নতা রক্ষা করা, এ ব্যাপারে আমরা আন্তরিকভাবে চেষ্টা আমাদের অব্যাহত আছে। শুধু নতুন বাজারই নয়, দখল, দূষণ আর অব্যবস্থাপনায় পড়ে থাকা প্রতিটি হাট বাজার রক্ষা করে এ অঞ্চলকে অর্থনৈতিক মুক্তি ঘোষণা করা এখন সময়ের দাবি। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। গোপালীগঞ্জের কোটালীপাড়ায় আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে একটি বসতঘর। সকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ভাঙার পাটগ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভাঙার পাটগ্রামের সাবেক ইউপি সদস্য মাধবচন্দ্র বাড়ুই জানান, তার বসতঘরে আগুন লাগে, এ সময় তারা ঘরে কেউ ছিল না। আগুনের কুণ্ডলী দেখে চিৎকার দিলে এলাকাবাসী 4টি শ্যালো মেশিন বসিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এ সময় খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি, বাড়িঘর, দোকানপাট, গাছপালা সহ বিভিন্ন প্রকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় বয়ে যায়। এতে উপজেলার কাঞ্চন পৌরসভার বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। অনেকের বসতঘর বিধ্বস্ত হয়েছে, গাছপালা ঘরের উপরে পড়েছে, সড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি পড়ে যান চলাচল বন্ধ রয়ে গেছে। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের মাঝে কালো টাকা ছড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মাসুম। এমনটি অভিযোগ করেছেন সদর উপজেলা পরিষদ নির্বাচনে আরেক প্রার্থী JM রশিদুল আলম রশিদ। এছাড়া নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, মাইকিং, ব্যানার, পোস্টার টাঙাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই অভিযোগ করেন তিনি। উপজেলা পরিষদ নির্বাচন 2024 অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের 3 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাচন অফিস, প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পুলিং কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এতে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন সমন্বয়কারী ইমরানুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর জেলায় আগামী 8 ও 21 মে অনুষ্ঠিতব্য 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে লক্ষ্মীপুর জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা দত্ত, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান সহ র্যাব ও পুলিশের কর্মকর্তাবৃন্দ। এর আগে দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের মাঝে প্রতীক বরাদ্দ করেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াঙ্কা দত্ত। ব্রাহ্মণবাড়িয়ায় তাপদাহের কারণে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে প্রশান্তি এনে দিতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেছেন জেলা যুব দলের নেতাকর্মীরা। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ও ট্যাঙ্কের পাড়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কুচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি মহসিন মোল্লা সহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়া নাগরিক পরিষদের উদ্যোগে তীব্র তাপপ্রবাহে চরম কষ্টে থাকা খেটে খাওয়া দিনমজুর মানুষের মধ্যে ছাতা ও শরবত বিতরণ করা হয়েছে। সকালে জেলা শহরের পিটিআই রোডে প্রধান অতিথি থেকে শতাধিক রিকশা চালক ও দিনমজুর মানুষের হাতে ছাতা ও শরবত তুলে দেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। এ সময় কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ্দৌলা তরুণ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামস তানিম মুক্তি উপস্থিত ছিলেন।
চলমান তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হওয়ায় দিনাজপুরের পার্বতীপুরে নিম্ন আয়ের মানুষ, পথচারী সহ সর্বসাধারণের মাঝে শরবত বিতরণ করা হয়েছে। সকালে শহরে ঢাকা মোড় শরবত বিতরণের আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বাড়ি রুকু, আয়োজক নাজমুল হক মানিক, রবিউল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন। নোয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। সকালে প্রেস ক্লাবের সামনে থেকে জেলা উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহসভাপতি মাসুদ পারভেজ, সহসভাপতি শাহ ইমরান সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক এআর আজাদ সোহেল, সাংবাদিক নাসির উদ্দিন বাদল। জামালপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মফস্বল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে দিনব্যাপী মফস্বল সাংবাদিকতা নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও কর্মশালার আয়োজন করা হয়। জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শফিউর রহমান, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী সহ অন্যরাও বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন উপজেলার 50 জন সাংবাদিক ও ক্যামেরা পার্সন দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় ও কর্মশালায় অংশগ্রহণ করেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি স্বপন ব্যানার্জি, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় সহ অনেকে। গাজীপুরের শ্রীপুরে কলাগাছ কাটতে বাধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধার 3 ছেলেসহ 4 জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ছেলেদের হত্যা চেষ্টার ঘটনায় অপরাধীদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তাদের মা আলেয়া। আলেয়া বেগম বলেন, এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানান তিনি। এই ঘটনায় অভিযোগ দায়েরের পরপরই ঘটনাস্থলে পরিদর্শন করেছে শ্রীপুর থানা পুলিশ। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।